বিজেপির যেগুলো অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ সেগুলো 4টে, যেগুলো খুব গুরুত্বপূর্ণ, সেগুলোতে আমি ছিলাম, আছি এবং থাকব। যেহেতু আমার নাম নেই, ডেফিনেটলি আমার একটু তো মন খারাপ হয়েছে। মার খেয়েছি 3-4 বার, মারাই যেতাম, তারপরেও আমার জীবন জীবিকার শেষ করে দেওয়া হয়েছে। দেখুন, ব্যক্তিগত আমাদের ইচ্ছার তো কোনো ভ্যালু নেই। বলা হচ্ছে রুদ্রনীল ঘোষ তিনি বিজেপি ছেড়ে দেবেন, অন্য দলে যোগদান করবেন। তারা বলেছেন গরম পড়ে ডাব খান, তবে কুচি ডাব। জুতো দেখলেই যে পা গলাতে হবে এমন কোনো কারণ নেই। সব সিলেবাসে কিন্তু একই রকম কবিতা লেখা হয় না। রাজনীতি এবং বিনোদনে সুপরিচিত এবং চর্চিত নাম রুদ্রনীল ঘোষ, যাকে ঘিরে রাজনৈতিক মহলে কিন্তু একাধিক জল্পনা তৈরি হচ্ছে। কী ধরনের জল্পনা সেটা তো জানবই, কিন্তু তার আগে জল্পনার সূত্রপাত কোথা থেকে সেটা আগে জেনে নেব। দোলের দিন সকালে আপনি বিজেপির ৭৭টা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যান এবং তারপরে আমাদের মতন সাধারণ মানুষের মনে একই প্রশ্ন আসে যে রুদ্রনীল ঘোষ তিনি তার যে পার্টি আছে সেই পার্টির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কেন বেরিয়ে যান? প্রথমত হচ্ছে যেগুলো একটা বিজেপির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ নয়। বিজেপির যেগুলো অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ সেগুলো 4টে, যেগুলো খুব গুরুত্বপূর্ণ, সেগুলোতে আমি ছিলাম, আছি এবং থাকব। এবং তার সঙ্গে সঙ্গে আমার পছন্দের বেশ কিছু ব্যক্তি বা গোষ্ঠীর তৈরি করা কিছু গ্রুপ আছে, যেগুলোতে খুব ভালো ভালো ইনফরমেশন পাওয়া যায় যে ভারতীয় জনতা পার্টির আমাদের সারা দেশ জুড়ে কোথায় কোন নেতারা কী কী কথা বলছেন, মোদিজি কোথায় কি বলছেন, বা কোন কোন কর্মীরা কোন কোন জন আন্দোলন গড়ে তুলছেন বা কোথায় ভালো কাজ করলেন। দেশে এবং বিদেশে যেখানে বাঙালিরা রয়েছেন, যারা পশ্চিমবঙ্গ নিয়ে ভাবেন, চিন্তিত, তাদের আত্মীয় স্বজন বা শিকড়ও রয়েছে, তারা পশ্চিমবঙ্গকে কেমন করে দেখতে চান, সাজাতে চান, সেই সমস্ত বিভিন্ন গ্রুপ, এরকম 10-12টা টোটাল গ্রুপে আমি আছি, যার মধ্যে 4টে অফিসিয়াল বিজেপি গ্রুপ এবং বাকি এই 6-7টি অন্য গ্রুপ। আর বাকি যে গ্রুপগুলো প্রায় 60টা মতো গ্রুপ, যেগুলো থেকে আর কি আমি বেরিয়েছি, সেগুলো হচ্ছে বিভিন্ন পাড়ার কিছু বিজেপির কর্মীরা। আমি কৃতজ্ঞ যে তারা আমাকে ভালোবাসেন, বা বিজেপির মণ্ডলে যারা কর্মীরা রয়েছেন, বা জেলার কিছু কিছু গ্রুপ আছেন, যেগুলো নিজেদের বিজেপি কর্মীরা নিজেরা তৈরি করেছেন। এটা কোনো অফিসিয়াল রাজনৈতিক গ্রুপ নয়, অবশ্যই রাজনৈতিক কর্মীরা মিলে কিছু গ্রুপ তৈরি করেছেন এবং সেখানে আমাকে রেখেছেন। আমি কৃতজ্ঞ, তাদের সম্মানে আদরে আমি ডেফিনেটলি সম্মানিত। সেখানে না, সেই গ্রুপগুলোতে ক্রমাগত একই ভিডিও, একই তথ্য, একই ছবি বারবার সকাল বিকেল, মানে ধরে নিন রাত্রিবেলা 3টে অবধি এবং সকালবেলা 5টা থেকে শুরু হয়ে যায় আসা। এবার রোজ মানে মোবাইলটা তো খালি করতে হয়, নাহলে মোবাইল স্লো হয়ে যায়। এবং যেটা আমার মূল যে ভারতীয় জনতা পার্টির যে মেন গ্রুপগুলো রয়েছে, সেখানে কোন কোন ইম্পর্টেন্ট তথ্যগুলো আসছে, সেইটা কিন্তু এই 77টা গ্রুপের মাঝখানে খুঁজে পাওয়া কিন্তু খুব একটা সহজ নয়। আমি কেন, যারা আমাদের কথা শুনছেন তারাও কিন্তু ছেড়ে দে মা কেঁদে বাঁচি বলবেন। তো ফলত সেই ক্ষেত্রে এর আগে আমি খান 24 এরকম গ্রুপ থেকে বেরিয়ে এসেছিলাম। দেখুন, আমি আমার জীবিকাগত কারণে, মানে অভিনয়, সে কারণে বাংলার প্রচুর মানুষ আমাকে ভালোবাসেন। আমি কৃতজ্ঞ, মানে ঈশ্বরের আশীর্বাদ, মানুষের ভালোবাসা যদি না থাকে তো তাহলে তারা তো আমাকে এতটা কাছের ভাবতেন না। আবার বলছি, শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি নয়, প্রচুর মানুষ রয়েছেন যারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে হয়তো যুক্ত হবেন ভবিষ্যতে, বা এখনও নেই, বা নিরপেক্ষ মানুষ, তারাও কিন্তু আমার স্নেহ করেন, কথা বলতে চান। যখন তখন ফোন আসে, আমি কথা বলি প্রচুর মানুষের সঙ্গে। কিন্তু এই একই মেসেজ যদি, একই ভিডিও যদি কনস্ট্যান্ট বারবার সবকটা গ্রুপে আসে, এবং তার জন্য যদি আপনার মেন যে রাজনৈতিক গ্রুপগুলো সেই কাজে ডিস্টার্বড হয়, এবং যখন ইলেকশনের একটা কঠিন সময় এসে গেছে, ফলত সেই গ্রুপগুলো আমি লিভ করেছি। তারপরেও বলছি, এরপর আবার কালকে 10টায় জুড়ে দেওয়া হবে। তো দোলের দিন ফাঁকা ছিলাম, বাড়ি থেকে কোথাও বেরোয়নি, বসে বসে সেই কাজটা করছিলাম। এবং যেহেতু কাকতালীয়ভাবে আমাদের সেকেন্ড লিস্ট বেরিয়েছে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী, এবং সেখানে যেহেতু আমার নাম নেই, ডেফিনেটলি আমার একটু তো মন খারাপ হয়েছে। আপনারা মিডিয়ার বন্ধুরা বলুন, বা আমাদের সমাজের মানুষ বলুন, বা আমাদের প্রচুর কর্মীরা বলুন, বা আমাদের নেতৃত্বেরও একটা বড় অংশ, তারা ভেবেছিলেন যে যেহেতু খুব কঠিন জায়গা থেকে 2021-এ একদম হাওড়া শহর থেকে আমাকে তুলে নিয়ে এসে ভবানীপুরে প্রার্থী করেছিল ভারতীয় জনতা পার্টি, এরকম মানে অগ্নিকুণ্ডের মধ্যে আর কি একটা মানুষের পরীক্ষা নেওয়া। সেখানে মার খেয়েছি 3-4 বার, মারাই যেতাম, তারপরেও আমার জীবন জীবিকার শেষ করে দেওয়া হয়েছে। শুধু আমার নয়, প্রচুর মানুষেরও হয়েছে। 200-র উপরে কর্মীদের আমাদের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু কী হয়, আমাদের ধরনের যারা এই ধরনের জীবিকা থেকে মানুষ আসেন, তারা একটু নিজের মতো জগতে না বাঁচতে বেশি ভালোবাসেন। তার মধ্যে কোনো অন্যায় নেই।
তো কিন্তু আমার ওই সবাইকে নিয়ে একটা চলবার একটা আমি নেশা বলবো বা আমার নেচার বলবো, তো ফলত সবার সঙ্গেই সেই আন্দোলনটা করেছি। তো প্রচুর মানুষের একটা প্রত্যাশা ছিল, কারণ ভারতীয় জনতা পার্টি কিন্তু এমন কঠিন জায়গা থেকে আমাকে লড়াই করে তৈরি করেছে, যেমন প্রার্থী হতে গেলে কোন কোন জিনিসের মোকাবিলা এই তৃণমূলের মতো রক্তলোলুপ একটা শাসক তার বিরুদ্ধে কতটা মনে না ওই সোনাপুরে খাঁটি হতে হয়, ততটা করতে হয়, সেটা আমায় দল করিয়েছেন। আমি কৃতজ্ঞ দলের ওপরে। তো ফলত সেই কারণে যখন ভোট চলে আসে তখন যে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে হয়, বিশেষ করে লোকসভা, সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রার্থী পরিচিতির দিকটাও কিন্তু দেখা হয়, তার জনপরিচিতি কেমন আছে। তিনি যে কোনো ক্ষেত্রের মানুষই হতে পারেন, সাংস্কৃতিক ক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, খেলাধুলো, সমাজের অন্যান্য ক্ষেত্র বা রাজনীতি সরাসরি, সেটা তো অবশ্যই অগ্রাধিকার পাবে। তো এরকম জগতের মানুষ যারা যাদের 7টা বিধানসভার মানুষ, অর্থাৎ একটা লোকসভা, মোটামুটি সবাই চেনেন। দলের সিম্বল মোদিজির মুখ, এটা তো বিরাট বড় জিনিস। কিন্তু তা সত্ত্বেও এই যে ভারতীয় জনতা পার্টি বা অন্যান্য পার্টি একটু ভেবে চিন্তে দেরি করে করে প্রার্থী বাছাই করছে, প্রার্থীর মুখটাও কিন্তু ইম্পর্ট্যান্ট হয়। এখনো তো 4টি জায়গার প্রার্থী এখনো প্রকাশ করা হয়নি, তো আপনি কতটা আশাবাদী আছেন যে আপনাকে কি ওখানকার প্রার্থী করা যেতে পারে, আর করলে পরে আপনি কোনটাতে বেশি খুশি হবেন যে যদি এইখানে প্রার্থী আপনাকে বানানো হয় লোকসভা নির্বাচনের জন্য? দেখুন, ব্যক্তিগত আমাদের ইচ্ছার তো কোনো ভ্যালু নেই, আমার কাছে ভ্যালু থাকতে পারে, কিন্তু আমাদের অনুশাসিত দলে আপনি দারুণ লড়াকু, এবার আপনাকে হয়তো এমন জায়গায় ফেলা হলো যেখানে আপনার পক্ষেই সেই শিকলটা ভাঙা সম্ভব, অন্য কোনো সহজ জায়গায় ফেলা হলো না, তাতে হয়তো আপনার একটু বেশি কষ্ট হবে, কিন্তু দলীয় কর্মী হিসেবে আপনি সেটা মেনে চলতে বাধ্য, তাই না? তাই ব্যক্তিগত পছন্দ অপছন্দের কথা থাকলেও সেটা আলাদা। দলীয় প্রার্থী হতে গেলে যে যে যোগ্যতা লাগে সেইটা তো আগে আয়ত্ত করতে হবে। লোকসভার ক্ষেত্রে যেমন জনপরিচিতির দিক আছে, ঠিক তেমনই কিন্তু দল দেখে তার ডেডিকেশন কী পার্টির সম্পর্কে, কতটা তিনি অনুশাসন মেনে চলেছেন, বা কতটা তার এক্স ফ্যাক্টর আছে যা মানুষ পছন্দ করবেন বা ভোটার পছন্দ করবেন। এই 2-3টে বিষয়কে মিলিয়ে একজন প্রার্থী করা হয়। তাই সেক্ষেত্রে আমার দলের প্রতি নিজের জীবিকা ধরুন দাঁওতে লাগানো, ভবানীপুরে মার খেয়ে মারা যাচ্ছিলাম, আপনারা মিডিয়ার সবাই জানেন, এমন একটা জায়গা, এবং তার সঙ্গে সঙ্গে দল আমাকে বিশ্বাস করে যে জায়গা দিয়েছিল সেখানে কিন্তু যথেষ্ট রকম ভোট আমি দলের জন্য সংগ্রহ করে আনতে পেরেছি। অবশ্যই আমার দলীয় যারা সহকর্মীরা ছিলেন তাদের পরিশ্রম ছাড়া কিন্তু এত ভোট আনতে পারতাম না। সেই জন্যই তৃণমূল কিন্তু ভয় পেয়ে গিয়ে আমাকে এবং তার সঙ্গে সঙ্গে ভবানীপুরে যারা রাজনৈতিক কর্মী ছিলেন, যারা লড়াই করছিলেন আমার সঙ্গে দলের হয়ে, তারাও কিন্তু নিগৃহীত হয়েছেন, মার খেয়েছেন, জীবন জীবিকা তাদেরও নষ্ট করে দেওয়া হয়েছে। তো ফলত সেই ক্ষেত্রে একটা নর্মাল প্রত্যাশা থাকেই যে পরিচিতি বা আত্মত্যাগ মিনিমাম, এমনটা নয় যে আমি বিরাট অসাধারণ কিছু করে ফেলেছি। তবে হ্যাঁ, আমার মতো জীবিকা থেকে যে মানুষরা থাকে, যেটা বলছিলাম যে তারা একটুখানি একটু বেঁচে থাকতে চান। আমি বলছি আবার, এটার মধ্যে কোনো দোষ নেই, এটার মধ্যে স্বার্থপরতা নেই। প্রচুর মানুষ শুধুমাত্র তার নিজেরটুকু নিয়েই ভাবেন, তিনি তার মতো। এবার কিছু মানুষ থাকেন বা চলেন যে সবাইকে নিয়ে চলবে একসঙ্গে, আমি একটু সেরকম। তো ফলত একটা প্রত্যাশার জায়গা, মানে প্রার্থী হিসেবে অতটা অযোগ্য আমি হব এমনটা মনে করিনি। কিন্তু আমি এটা বিশ্বাস করি 42টার মধ্যে এখনও যে 38টা প্রার্থীকে বাছা হয়েছে, প্রত্যেকেই দারুণ যোগ্য, এবং যে যে পদ্ধতিতে আমাদের রাজ্যের নেতৃত্ব তাঁরা এবং কেন্দ্রীয় নেতৃত্ব তাঁরা বেছেছেন, তারা অত্যন্ত সুনিপুণভাবে সঠিক মানুষদেরই বেছেছেন। এবার আমি পাইনি, ফলত এখন 38টার জন্য মধ্যে আমি পাইনি। বাকি এই যে 4টে বাকি আছে, তার মধ্যে একটি এসসি সিট, বাকি বীরভূম, আসানসোল, ডায়মন্ড হারবার এগুলো আছে, যেগুলো জেনারেল সিট, যেগুলো তে জেনারেল যে কেউ প্রার্থী হতে পারে। এবার সেখানে যদি হই তো তাহলে একটু বেশি আনন্দ পাবো, খুব স্বাভাবিক। কারণ প্রার্থী হয়েছি, প্রার্থী হওয়ার আনন্দ, যন্ত্রণা, কঠিন লড়াই সেটাও জানি। তার মানে এটাই নয় যে যারা প্রার্থী হয়েছেন তারাই শুধু লড়াই করেন, যারা দলের অন্যান্য সাংগঠনিক কাজ করছেন, প্রচার আয়োজন যারা করছেন, তারা কিছু করেন না এমন নয়। সবকটা কাজই সমান গুরুত্বপূর্ণ। দলীয় সিম্বল মোদিজির মুখ, তারপরেও কিন্তু প্রার্থী ইম্পর্টেন্ট। কিন্তু সেক্ষেত্রে যারা যারা হয়েছেন তারা অত্যন্ত যোগ্য। এবার দেখা গেল আমি যদি নাও হই, তো তাহলে দিস ইজ মাই কোশ্চেন টু মি, আমার মন খারাপ হয়েছে, এটা মন আছে আমার তো খারাপ হবে, ঠিক আছে? দলীয় কর্মী আমি, তো যদি একটু প্রার্থী হয় আমার ভালো লাগতো, কারণ আমি দল আমাকে সেই অভিজ্ঞতাটা সঞ্চয় করবার সুযোগ দিয়েছে, এবং সেটা আমি দলকে নিরাশ করিনি, উল্টে প্রাণ চলে যেতে পারতো এবং জীবিকা
প্রায় শেষ করে দেওয়া হয়েছে। এখন যতটুকুই যা কাজ করছি আর কি, বম্বের কিছু কাজ অজয় দেবগানের সঙ্গে কাজ করছি, বা কে মেননজির সঙ্গে কাজ করছি, রেসপেক্টেড তাদের সঙ্গে কাজ করছি। কিন্তু টলিউডে পরিষ্কার যারা বিজেপির ঘনিষ্ঠ যারা মানুষ রয়েছেন, যারা সোচ্চারে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন বলে আমাদের 200-র ওপরে কর্মীকে মেরে দেওয়া হয়েছে, এবং পুলিশ সেটাকে অস্বাভাবিক ঘটনা, অস্বাভাবিক মৃত্যু বলে ঠিক তৃণমূল যা চেয়েছে সেই রিপোর্টই লিখেছে, আপনারা সবাই জানেন। তো কেন তাহলে মারা হচ্ছে, কেন জীবিকা কেড়ে নেওয়া হচ্ছে? মুখ বন্ধ করবার জন্য। পেটের খাবার যদি কেড়ে নেওয়া হয় তো তাহলে মুখের আওয়াজ কিন্তু কমে যায়। তো তারা সেই পরিকল্পনায় রয়েছে। এবার তার বিরুদ্ধে আমাদের প্রত্যেকেরই প্রাণপাত করা পরিশ্রম প্রত্যেকটা কর্মী করছেন, তারা কেউ সরে যাননি। বরং ভারতীয় জনতা পার্টির পক্ষে মানুষের ক্রমাগত বিশ্বাস এবং আস্থা বাড়ছে। মোদিজি যেভাবে সমাজের সর্বস্তরের মানুষের জন্য এক একটা করে প্রকল্প, প্রত্যেকটা গরিব মানুষের অধিকার সুরক্ষিত করবার জন্য তাকে মাথায় ছাদ দিচ্ছেন, বাড়ি দিচ্ছেন, তার যাতে স্বাস্থ্যের কোনো সমস্যা না হয়। আয়ুষ্মান ভারতের মতো ভারতবর্ষের সব কটা হসপিটালে তার চিকিৎসা হতে পারে চূড়ান্ত সস্তায়, তেমন কার্ড দিচ্ছেন, যেটা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অমানবিকভাবে হতে দিচ্ছেন না, মানুষ এই সুবিধাটা পাচ্ছে না। তার সঙ্গে সঙ্গে ধরুন রেশন, বিনামূল্যে রেশন, চাল ডাল থেকে শুরু করে বাচ্চাদের মিড ডে মিল, এবং মা বোনেদের জন্য ইজ্জত ঘর বানিয়ে দেওয়া, বাথরুম, শৌচালয়, এই সবটাই দিচ্ছেন। এগুলো তো আগের সরকারগুলো যারা মুখে কথা দিয়েছিল, অবিজেপি সরকার, সেটা কংগ্রেস বা জোটের বিভিন্ন সরকার, তারা তো কেউ করেনি, মোদিজি করছেন। আমাদের মধ্যবিত্তদের জীবনযাপন যদি একটা জায়গায় থাকে, আমি উচ্চবিত্তকে কাউন্ট করছি না, দেখুন তারা অনেক কিছুকেই মানিয়ে নিয়ে বেঁচে যেতে পারেন। কিন্তু যারা মধ্যবিত্ত, তাদের থেকে যারা প্রান্তিক মানুষ, যারা দরিদ্র মানুষ, নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, তাদের একটা না অদ্ভুত বৈষম্য রয়েছে। সেই বৈষম্যটাকেই খুব বৈপ্লবিক চিন্তাধারার মধ্যে দিয়ে কিন্তু খুব ইন্টারেস্টিংলি মোদিজি এটাকে শেষ করতে চাইছেন, সে একটা সমতা আনতে চাইছেন। তো সেই জন্যই আমাদের কাজ, আমাদের লড়াই, আমাদের আন্দোলন চলছে। তৃণমূল যত মারবে তত আমাদের আন্দোলনের জোর বাড়বে, আমাদের কর্মীদের মনোভাব বাড়বে, এবং মানুষ কিন্তু এটাকে বুঝতে পেরে সিপিএম, কংগ্রেস বা তৃণমূলের যে মিথ্যাচার, এরাও জানে যে মোদিজি ঠিক কথা বলছে, কিন্তু যেহেতু বিরোধিতা করতেই হবে, নাহলে আমরা বিরোধী থাকতে পারবো না, তাই তারা অবাক বিরোধিতা একটা করছেন। তো সেই জায়গা থেকে আমাদের লড়াই চলছে, চলবে। একজন সাধারণ কর্মী হিসেবে সেই লড়াই আমার চলছে, চলবে, বরং আরও শক্ত করে চলছে এবং চলবে। ভারতীয় জনতা পার্টির পতাকা কাঁধে নিয়ে নরেন্দ্র মোদীজি যে লক্ষ্যে ভারতবর্ষকে উন্নীত করতে চাইছেন বিশ্বের দরবারে, তো তিনি ভারতবর্ষের এবং ভারতবাসীর যে পজিশন সেটা অনেক শক্তিশালী করে দিয়েছেন, সবাই জানেন। পাকিস্তানের মতো একটা দেশ, তাদের নাগরিকরা বলেন আমাদের যদি মোদিজির মতো প্রধানমন্ত্রী পেতাম আমরা বেঁচে যেতাম, সেই ভিডিও সব জায়গায় ঘুরছে। তো যাই হোক, প্রার্থী যদি নাও হতে পারি, দুদিনে হয়তো একটু মন খারাপ থাকবে, কিন্তু তাতে পরিষ্কার ভারতীয় জনতা পার্টির হয়ে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে এই লড়াই, এই আন্দোলন, তাতে তো এক বিন্দু কোনো রকম খাত পড়বে না। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যাওয়ার পরে আপনাকে নিয়ে যে জল্পনা চলছে, তার ওপরে সবথেকে বড় জল্পনা যেটা বলতে পারি, যে বলা হচ্ছে রুদ্রনীল ঘোষ তিনি বিজেপি ছেড়ে দেবেন, অন্য দলে যোগদান করবেন। আপনি কি বলবেন এই বিষয় নিয়ে? আমি বলবো যারা বলেছেন গরম পড়েছে, আমি নিজে বিশ্বাস করি। ডাব খান, তবে কচি ডাব। ডাব খাবার আগে একটু আঙুল দিয়ে খুঁটে দেখে নেবেন যে ছোবড়া হয়েছে কিনা। যদি ছোবড়া হয় সেই ডাব খাবেন না, শ্বাস হয়ে যাওয়া ডাবে, তার ডাব থাকে না, নারকেল হয়ে যায়, পেট গরম হবে, তখন আবার এই একই কথা বলবেন। আমি প্রত্যেককেই বলবো সহানুভূতির সঙ্গে, গরম পড়েছে, যারা এই ধরনের কথা বলছেন ডাব খান। বা শীতকালে যদি কেউ ঘামে, ভাববেন না তার জ্বর হয়েছে। এমনও মানুষ আছেন যাদের প্রেশারের প্রবলেম হয়, তাই জুতো দেখলেই যে পা গলাতে হবে এমন কোনো কারণ নেই। সব সিলেবাসে কিন্তু একই রকম কবিতা লেখা হয় না। অনেক ধন্যবাদ রুদ্রনীল ঘোষকে। আপনারা দেখছেন বাংলাহান, ক্যামেরা সুস্মিতার সঙ্গে নীলম দাস রিপোর্টিং, বাংলাহান, কলকাতা।